অসীমা চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যেন্দ্রনাথ বসুর সম্পর্কটা পিতা পুত্রের সম্পর্ক ছিল। আমি যে শিরোনামটা দিয়েছি অনন্য অন্বেষণ, এই কথাটা একটু ব্যাখ্যা করা দরকার। সত্যি কথা বলতে কি, অসীমা চট্টোপাধ্যায়ের আগে এবং পরে বা সমসাময়িক অনেকেই ভারতীয় উদ্ভিদের উপরে, মানে বিশেষ উদ্ভিদের উপরে গবেষণা করেছেন, রাসায়নিক গবেষণা করেছেন, এবং তারা অত্যন্ত উজ্জ্বল কাজ করে গেছেন। তারা কেউ কেউ কোনো কোনো জায়গাতে একদম প্রতিষ্ঠানের মতন ছিলেন, কিন্তু কেউই এই রাসায়নিক চর্চার সঙ্গে আয়ুর্বেদ চর্চা, এই ব্যাপারটা মিলিয়ে যে কিছু কাজ করা যেতে পারে সেটা খুব একটা চেষ্টা করেননি, যেটা অধ্যাপিকা চট্টোপাধ্যায় করেছিলেন এবং তিনি সেটা করে দেখিয়েছিলেন। সেটাই হলো সবচেয়ে বড় কথা। সেই কারণেই তিনি অনন্য আমার কাছে, এবং এই জন্যই আমার এই শিরোনামটা। যদি এমএসসি পাস করতে পারি তাহলে পরে অনেক কিছু করা যাবে, অনেক বিষয় তৈরি করতে পারবো, বা জনসাধারণের কাজে লাগতে পারে, এবং আমাদের চরক সুশ্রুত গাছগাছার যে নানা রকম উল্লেখ আছে, সত্যিকারের তা কিরকম ভাবে কাজে লাগবে বা কতটা কাজে লাগবে তা যাচাই করে দেখা যাবে। অর্থাৎ রসায়ন বিদ্যার পুষ্টিপাতরে তিনি আয়ুর্বেদ চর্চাকে বা আয়ুর্বেদের কাজকে তিনি মেলাতে চেয়েছিলেন বা প্রকাশ করতে চেয়েছিলেন। এই জায়গাটাতে কিন্তু অসীমা চট্টোপাধ্যায় প্রথম থেকে এই উদ্দেশ্য নিয়ে কাজ করে গেছেন। 23শে সেপ্টেম্বর 2017 জন্মশতবর্ষে সারা বিশ্বের মানুষ যখন গুগল খুলেছিলেন তখন এই টুডুলটা দেখেছিলেন। তার বিবাহ হয়েছিল অধ্যাপক বরদানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বড়বাবু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তিন জ্ঞান ঘোষ, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি এবং জ্ঞানেন্দ্রনাথ রায়। তার মধ্যে জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি বহুদিন সায়েন্স কলেজে গবেষণা করেছেন, শিক্ষকতা অধ্যাপনা করেছেন এবং গবেষণা করেছেন। তার কাছে উনি ডিএসসি করেছিলেন এবং তিনি নিজে সয়েল সায়েন্স এবং গবেষণ কেমিস্ট্রি, জলনজনিত ধাতুক্ষার বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, এবং বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর, সেইখানে তিনি ভাইস প্রিন্সিপাল হয়েছিলেন। অধ্যাপিকা চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা অধ্যাপক জুলি বন্দ্যোপাধ্যায় এবং তার জামাতা অধ্যাপক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এরা খুব নামকরা মানুষ এবং এরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগীয় প্রধান পদেও দিতে হয়েছে। যেটুকু বাকি থাকতো তার জন্য রাত্রি 3:30টার সময় উঠে মা চা তৈরি করতেন, নিজে খেতেন, এবং আমি যাতে ঘুমিয়ে না পড়ি সেজন্য মুখ ধুয়ে চা খাইয়ে সব পড়া ভালো করে তৈরি করি। এই পরিশ্রম তার মা করতেন তার মেয়ের জন্য। এইখান থেকেই তার উৎসাহটা বেশি করে আসে। প্রথম মহিলা ডিএসসি কথাটা লিখেছি, প্রথম কথা বাঁধার একটা চিহ্ন দিয়েছি। আসলে এটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় তথা ভারতীয় যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা ডিএসসি উনি করেছিলেন। তার থিসিসের শিরোনাম আমি এখানে দিয়েছি, ইন্ডোলাকুলার্স এন্ড কুমারিস ফ্রম ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস। ডিএসসি থিসিস জন্য 11টি গবেষণাপত্র নিতে। তাহলে কি অসম্ভব পরিমাণ কাজ পরিশ্রম তিনি করেছেন, এটা বুঝতেই পারছেন না। আর একটা কাজ করেছিলেন, সেটা হলো লবঙ্গলতা, তার নাম হলো লোভেঙ্গা ক্যান্ডেন্স বোটানিক্যাল নেম। তার থেকে তিনি একটা কুমারী, এই ডান দিকে যে স্ট্রাকচারটা, এই পার্টটার নাম হলো কুমারী, এই পার্টটা, বাকিগুলো এই অংশটা তার সঙ্গে অ্যাডিশন আছে। এই কম্পাউন্ডের নাম দিয়েছিলাম ওটা লুভাঙ্গেলি। এই পেপারটা উনি করেছিলেন 1940 সালে। একটা নাম আমাকে বলে যেতে হবে, লাইনাস পাউলিন। যখন তিনি ক্যালটেকে আছেন তখন লাইনাস পাউলিনের সঙ্গে তার পরিচয় হয়। তখন উনি লাইনাস পাউলিন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছেন, প্রোটিনের স্ট্রাকচার করেছেন, এক্সরে করেছেন সবভাবে। তো তার সঙ্গে পরবর্তীকালে একটা পারিবারিক সম্পর্ক পর্যন্ত তৈরি হয়ে যায়। সত্যি কথা বলতে 1967 সালে যখন পাউলিন এদেশে এসেছিলেন একটা বিশেষ বক্তৃতা দিতে,
তখন তার কিছুক্ষণ 16 ঘন্টার জন্য মাত্র তিনি কলকাতায় এসেছিলেন, শুধুমাত্র অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায় এবং তার ল্যাবরেটরির ছাত্রদের সঙ্গে দেখা করবেন বলে এবং তার সঙ্গে পরিচিত হবেন বলে। পাউলিন ব্লগ বলে একটা লেখা লেখে, সেখান থেকে আমি একটা জায়গায় কোট করছি, যেটা 1953 সালে মার্চে উনি একটা চিঠি লিখেছিলেন। চ্যাটার্জি asked Pauline to provide a degree of technical support with an alkaloid, Raoulsin, that she would later become well known for studying. In particular, Chatterjee needed Pauline's assistance with a form of X-ray analysis that was not beyond her level of expertise, but instead was inaccessible to her for lack of technical infrastructure. সত্যি কথা বলতে, মৃত্যুর 3 মাস আগেও তিনি নিয়মিত সায়েন্স কলেজের গবেষণাগারে এসেছেন, ছাত্রদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন। গবেষণা করে আমাদের কি দরকার হয়, বিশেষ করে এই ধরনের গবেষণা আমি ছোট করে লিখেছি। আপনারা এখন সবকটাই জানেন যে ইউভিভিস, আইআর, এনএমআর এর বিভিন্ন এক্সপেরিমেন্ট টেকনোলজি, 2D এনএমআর অত্যাধিক আরো অনেক ধরনের মাস স্পেক্ট্রা এগুলো লাগে, এবং তারপরে এক্সরে ক্রিস্টোগ্রাফি করে অণুটির স্ট্রাকচার জানার চেষ্টা করেছে। আসলে 60-এর দশকের মাঝামাঝি সময় ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি পুনাতে প্রথম একটা এনএমআর মেশিন আসে, একমাত্র তারাই পেতে বা অন্য কয়েকজনকে সাপোর্ট, কিন্তু তাছাড়া সবাই বাইরে থেকেই নিয়ে আসতে হতো। 4-4 ছাত্র আছে যারা বিদেশে যেত, তারা প্রত্যেকে এইভাবে পাঠাতেন। 1986-তে সেন্টার অফ অ্যাডভান্স স্টাডিজ অনুমোদন হলো, অর্থাৎ আপগ্রেডেড হলো, এবং তখন একটা 300 মেগার সুপারকন এনএমআর স্পেক্ট্রোমিটার। বিশেষত্বটা কি ছিল, কি জন্য উনি এত বিখ্যাত ছিলেন? ইন্টারন্যাশনাল প্রমাণ তার জন্য, সেটা হলো আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন উদ্ভিদ থেকে ইন্ডোলের নিষ্কাশন। এই কথাটা কিন্তু এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। কেন না, ইন্ডোল যারা একটু সামান্য কেমিস্ট্রি, বেসিক কেমিস্ট্রি করেছিলেন তারা জানেন ইন্ডোলে যদি 1 ফোঁটা অ্যাসিড দেওয়া হয়, কিন্তু অ্যালকোহল যখন তাকে অ্যাসিড দিয়ে এক্সট্রাক্ট করতেই হবে, 1 ফোঁটা অ্যাসিড দিলে সেই স্ট্রাকচার কিন্তু পলিমেরাইজ। অতএব প্ল্যান্ট থেকে যখন কম্পাউন্ড আইসোলেট করতে হচ্ছে, তখন তাকে এতটা সাবধানে অ্যাসিডের কাজ করতে হচ্ছে, যেটা খুব কম ল্যাবরেটরিতে সম্ভব ছিল। অধ্যাপিকা চট্টোপাধ্যায়ের ছাত্ররা, উনি নিজে এবং ওনার ছাত্ররা প্রত্যেকে কিন্তু এই কাজটা শেষ পর্যন্ত খুব সুকৌশলে করতে পারতেন, এবং তাদের বরং এটার ব্যাপারে কিন্তু একটা আলাদা ইনটিউশন ছিল ওনার। ব্যক্তিগতভাবে দেখেছি যে ওনার স্ট্রাকচার ভাবাটার মধ্যে একটা আলাদা ক্ষমতা ছিল। একজন বিখ্যাত মানুষ প্রফেসর ব্যাটাসবি আমার একবার বলেছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার সুযোগ হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল। তাতে উনি বলেছিলেন, in 1950s and 60s we used to look forward to Professor Chatterjee's laboratory, that what we think that will be isolated in her laboratory, অর্থাৎ যা আমরা ভাবছি হবে তা ওনার ল্যাবরেটরি থেকে আমরা পেয়ে যেতে পারি। এই কম্পাউন্ডার, এটা ইম্পেরিয়াল কম্পাউন্ডার কিন্তু আগে থেকেই জানা ছিল, কিন্তু তার কোনো রকম স্ট্রাকচার জানা ছিল না। কাশ্মীরিয়ান কম্পাউন্ডার কিন্তু কাশ্মীরের একটা গাছ থেকে পাওয়া গেছিল। এখন এক্সরে, এই কম্পাউন্ডটা এস্টাবলিশ হয়েছিল, দেখা যায় এখানে এক্সরে করে 1976-এ। এই চ্যাটার্জি এক্সরে করে যে পেপারটা করলেন 1976-এ, তার মাত্র 2টো ইস্যু করে একই জার্নালে ইটো সেই এক্সরে করে স্ট্রাকচারটা করতেন। অস্বাভাবিক, এই জন্য আমি কাশ্মীরিয়ান সিন ইম্পেরিয়াল কথা লিখেছি। ওরা লিখলেন ইম্পেরিয়াল, কাশ্মীরি লিখলেন চ্যাটার্জি। কিন্তু এদের বিশেষত্বটা কেন করা যায়? এই যে ডি বাই ই, এই দুটো হাইড্রোজেনই দেখা যাচ্ছে উপর দিকে আছে, এখানে এই যে ডি বাই এটা সিস, এই সিস স্ট্রাকচারটা কিন্তু তার আগে কোথাও জানা ছিল না। ইনফ্যাক্ট আজ অব্দি এই স্কেলিটনে এই ধরনের চেহারাতে ডি বাই সিস কখনো পাওয়া যায়নি এখন। প্রফেসর আর এন চক্রবর্তী, আজকে যেটা আইআইসিবি আপনারা জানেন, তার ছিল আগে আইআইইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন, উনি তার ডিরেক্টর ছিলেন। উনি এই কম্পাউন্ডটাকে প্রথম পেয়েছিলেন 1951 সালে, কিন্তু স্ট্রাকচার করা সম্ভব হয়নি তার পক্ষে। 1953 সালে কম্পাউন্ডে চ্যাটার্জি আইসোলেট করে তার স্ট্রাকচার দিয়েছিলেন, এই কম্পাউন্ড, এই স্ট্রাকচার নিয়ে উনি পেপার করেছিলেন। চক্রবর্তী সেই স্ট্রাকচারটা পাওয়ার পরে, এটা যে গাছটা করেছিলেন তার বাংলার নাম হলো আশাওড়া, এটা আপনারা বোধহয় অনেকে জানেন। তা সেইখান থেকে চক্রবর্তী যখন দেখলেন যে এই কম্পাউন্ড এই ধরনের, তারপর উনি 61 সালে যে পেপার করলেন তাতে উনি এই স্ট্রাকচারকে এস্টাবলিশ করলেন। এবং সেই পেপারে অনেক কথা আছে, যাতে অনেক শক্ত কথা আছে, যেটা আমি এখানে বলছি না। কিন্তু ঘটনাটা হলো এই যে তাদের প্রচন্ড ডিবেট শুরু হয় যে কোনটা ঠিক স্ট্রাকচার। বই লেখা আছে, টেক্সট বই যে জিনিস আসে বোঝা যায় সেটা এত ফান্ডামেন্টাল, কিন্তু মজার হলো এটা এই কম্পাউন্ডটা না হলে এফেক্টিভ। এটা আমরা সবাই জানি এফেক্টিভ কাজে লাগে।
তো এফেক্টিং মানে বিশেষ করে আমাদের অ্যাজমার জন্য যেটা ওষুধ হলো এফেক্টিং, এফেক্টিং যে কনসেপ্টে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বয়েল করলে দেখুন এখানে NH3 বেরিয়ে গিয়ে মিথাইল অ্যামিন হচ্ছে, CN বন্ড ক্লিভেজ করে, খুব সিম্পল। পেপারটা পেয়েছিল আমি 1961 এ কেমিক্যাল সোসাইটির জার্নালে, তো প্রেস্টিজিয়াস জার্নাল সেই সময় পড়তে। মেকানিজমটা এখানে দেখিয়েছি, কিন্তু এই মেকানিজম শুধু উনি করেননি, উনি যেটা করেছিলেন যে যখন সাবস্টিটিউশন থাকে, কোন পজিশনে সাবস্টিটিউশন থাকে এবং কি নেচারে সাবস্টিটিউশন থাকে, তার উপরে রিঅ্যাকশন পাথওয়েটা কি হয় সেটা উনি করে দেখিয়েছিলেন। এই জন্য এই পেপারটা একটা আলাদা মূল্য আছে, এবং এই জন্য এটা টেক্সট বই হয়ে গেছে, এত ফান্ডামেন্টাল মানে মেকানিজম বলে। এবং আলটিমেটলি সবচেয়ে বড় যে কাজটা করলেন সেটা হলো ওনার জীবনের প্রথম কম্পাউন্ডার সিনথেসিস। আমি এই আলোচনাটা দিতে যাবো না, আমি শুধু দেখাবো 1986 বয়স কত, 69 বছর। এই হলো ব্যাপার, একটা বৃত্ত কমপ্লিট করলেন তার 70 বছর বয়সে, যেটা উনি জীবনে প্রথম শুরু করেছিলেন। উনি তাদের সঙ্গে যোগাযোগ, তাদের সঙ্গে নিজের ছাত্র প্লাস ওই আয়ুর্বেদের লোকদের সঙ্গে কাজ করে এই দুটো কম্পাউন্ড, এই দুটো ওষুধ তৈরি। এই পুরো ব্যাপারটা ওরা এই চ্যাটার্জি এবং এস আর মুখার্জি মানে হলো ওনার ভাই বোন, এরা দুজনে প্রফেসর সত্যেন্দ্রনাথ বোসের 70তম জন্মশৈলীতে এই 221 পাতায় এই পেপার কাজটা ওনারা পাবলিশ করেছিলেন। এই কাজ অ্যাকচুয়ালি এটা একটা পাবলিকেশন নয়, এটা একটা রিভিউ কাজ, এর আগে অনেকগুলো কাজ। এবং এটা কেন ওনাকে ওখানে দেওয়া হয়েছিল তার একটাই কারণ, আর অনেক বড় কাজ ছিল ওনার দেওয়া, কিন্তু এটা কেন দেওয়া ছিল আপনারা দেখবেন সত্যেন্দ্রনাথ বোসের চিঠি আছে যেখানে উনি বলছেন তো সুশ্রী গাছের কাজটার উপরে তার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে। সম্পাদনা করেছিলেন দুটো বই, ভারতের বনৌষধি এবং ট্রিটিস অফ ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস, দুটো বই খুব খুব জরুরি। বাংলায় একটা প্রথম দিকে, দ্বিতীয়টা হলো ইংরেজিতে, এবং দ্বিতীয়টা কিন্তু মানে এই 2001 তারপরে আর কোনো এডিশন হয়নি, এডিশন কিছু হয়েছে কিন্তু এডিশন কিছু সেরকম হয়নি, কিন্তু এটা খুব কমপ্লিট মানে কম্প্রিহেন্সিভ কারেন্ট হয়েছে। ভারত সরকারের কাছে উনি কিছু টাকা জোগাড় করেছিলেন, কিছু নয় 4 কোটি টাকা। সেই অনুদান থেকে উনি সোজা গিয়ে জ্যোতি বসুর কাছে গিয়েছিলেন এবং বললেন যে আমাকে বলেছে যে যদি আপনি জায়গা দেন তাহলে আমি একটা আয়ুর্বেদের হাসপাতাল করতে হবে যেখানে কেমিস্ট্রি নেই। জ্যোতি বসু কাগজপত্র দেখে এক কথায় কাছে প্রায় বিনামূল্যে, এক করে যা হয় বিনামূল্যে 1 টাকা লিজ বছর, সেই লিজ দিয়ে হাসপাতাল সল্টলেক সেক্টর 5-এ, তখন তো ওটা ফাঁকা জায়গা, এটা আমি 1990 সালের কথা বলছি, ফাঁকা জায়গা, সেখানে বাড়ি শুরু হলো। বাড়িটা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর। চেহারাটা কি আজকে সালে হেক্সট খুব নাম করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদের সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ওই বেঙ্গল কেমিক্যালের একটা লড়াই হয়েছিল একটা কম্পাউন্ডের পেটেন্ট। সেই পেটেন্টের লড়াইয়ে কেস করেছিল হেক্সট, যেটা আমাদের পেটেন্ট চুরি করেছে। অসীম চট্টোপাধ্যায় বেঙ্গল কেমিক্যালে লড়েছিল এবং জিতেছিল। সেই লড়াইয়ের কথা পুরনো যারা আইনজীবী তারা প্রত্যেকে স্মরণ করেন। আর ভেষজ বিষয়ে বাংলায় লেখালেখির ব্যাপারটা কিন্তু উনি প্রচুর কাজ করেছেন, এমনকি সত্যেন্দ্র বসুর গবেষণা মানে জৈব রসায়নের উপর গবেষণাটাও কিন্তু কাজ উনি জ্ঞান বিজ্ঞান পত্রিকা। কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো আমন্ত্রণ পেলে কোনো বক্তৃতা দেওয়ার জন্য উনি চেষ্টা করতেন রুটিন কোনোভাবে যদি ব্যাপারটাকে অ্যাডজাস্ট করা যায়। আমরা মনে রেখেছি, কারণ আমরা ওনাকে মাস্টার বলে ডাকতাম। কি করে শুরু হয়েছিল জানি না, আজও যখন আমাদের মধ্যে কথা হয় তখন ওই মাস্টার শব্দটাই চলে আসে, অসীম চট্টোপাধ্যায় কথাটা আসে। আপনারা সবাই অধ্যাপক দেবাশিস মুখোপাধ্যায়ের নাম দেখে আপনারা নিশ্চয়ই চেনেন, যিনি আইসিএসএ ডিরেক্টর ছিলেন, এখানে নিশ্চয়ই আসেন স্যার। তো দেবাশিসদা একটা বই ওনার একটা অনুষ্ঠানে বলেছিলেন, উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন তখন একটা বিষয় নিয়ে আটকে গেছিলেন, ওরা মনে হয়েছিল এটা জিজ্ঞেস করা যায়, তা কি করা যায়, সোজা উনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র হিসেবে সোজাসুজি সায়েন্স কলেজে এসে ওনার ঘরে ঢুকে জিজ্ঞেস করেছিলেন, এবং 3 দিন পর পর উনি টাইম দিয়েছিলেন তাকে, যাতে ওনাকে বিষয়টাকে বুঝিয়ে দেয়। তো 75 টাকা ছিল সবার ফেলোশিপ, অসীম চ্যাটার্জিকে দেওয়া হলো 50 টাকা। অসীম চ্যাটার্জি গিয়ে আচার্যকে বললেন আমাকে তো 50 টাকা দিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে একটা দীর্ঘ চিঠি লিখে সিন্ডিকেটকে চিঠি,
এটা কি হচ্ছে, টাকা আমার, আমি বলছি তুমি দেবে না কেন? আলটিমেটলি উনি 75 টাকা পেয়েছেন। যখন উনি বিদেশে গেলেন তখন তুমি অনারেট লিখছেন, ঘরটা কে পাবে? কেউ নেই, কোনো ব্যাপার নেই। ছাত্র শুধু একটাকে সরিয়ে দিলে আমার একটা ঘর নেই, মাস্টার দাঁড়িয়ে করলেন যে আপনি রাখবেন। তখন আচার্য সত্যেন্দ্র বসু মানে ডিন, সায়েন্সের ডিন, অসীম চট্টোপাধ্যায় তাকে গিয়ে চাবিটা ধরে দিয়ে বললেন দেখুন আপনি ঘরটা সামলাবেন। তো সত্যেন্দ্র ঠিক এই কথাই বলেছিলেন, মেয়েটা বিশ্বাস করে আমাকে চাবি দিয়ে গেছে, আমি কি করে হস্তান্তর করি? এই একটি কথাটি সবশেষ। স্বামী অভয়ানন্দ ভরত মহারাজ আসলে উনি যখন ক্যালটেকে কাজ করছেন সেই সময় তিনি তার কনিষ্ঠ কন্যা, তখন তার বয়স 1 বছরও নয়, সে অবস্থায় নিয়ে গেছিলেন, সেখানে গভর্নেন্স নিয়ে গেছিলেন। তো সেই গভর্নেন্স থাকা সত্ত্বেও ওই যে একটি বাঙালি মেয়ে এইভাবে কাজ করছে, বাচ্চা নিয়ে এসে লস অ্যাঞ্জেলসে যে রামকৃষ্ণ মিশন আছে সেখানকার স্বামী প্রভাবানন্দ, তিনি সেক্রেটারি ছিলেন, তিনি এসে মাঝে মধ্যে দেখে যেতেন বা কোনো ছেলেকে পাঠিয়ে দিতেন তার আশ্রমে, যে ভাই দেখে এসো ছেলেটা মেয়েটা ঠিক আছে। এই থেকে কিন্তু ওরা রামকৃষ্ণ মিশনের যোগসূত্র শুরু, এবং সেটাই গিয়ে ফ্লারিশ করে স্বামী অভয়ানন্দ মহারাজ, যাকে ভরত মহারাজ বলে। আমি একটা ছোট্ট গল্প, ভরত মহারাজ একটা ফাদার, আর একটা ফাদার ফিগার অসীম চ্যাটার্জি, প্রফুল্ল রায়, সত্যনাথ বসু এবং ভরত মহারাজ। কেন না, যখন 67 সালে একই খুব কয়েক মাসের নয়, মানে আমাদের মাস খানেকের গ্যাপে বা 2 মাসের মধ্যে দুজন মারা যায়। তার প্রথমে স্বামী, পরে বাবা। অসীম চট্টোপাধ্যায় নার্স এসএসকেমে ভর্তি ছিলেন প্রায় 3 মাস। ভরত মহারাজ সেখানে গিয়ে তাকে দেখে আসতেন, এতটাই স্নেহ ছিল তার। এটারও সাহস করে আমি বলেছিলাম যে ইন্দিরা গান্ধী যখন আপনাকে রাজ্যসভা নমিনেশন দিলেন তখন আপনি দেখা যাতে কি বলেছিলেন, তার উত্তরে তখন আপনার সাথে কি কথা হয়েছিল, এটা সাহস করেই বলেছিলাম। সত্যি তখন এটা করা কতটা সাহস আমি জানি না, মানে কতটা কি করে পেরেছিলাম আমি জানি না। উত্তরে উনি আমাকে বলেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন যে আপনার সম্বন্ধে জানতে গেলে আমি কাকে যোগাযোগ করবো, তা উনি বলেছিলেন আমি ভরত মহারাজের সাথে কথা বলতে পারি। ইন্দিরা গান্ধী এসে ফেলেছি ভাবি এই ধরনের ব্যাপারটা কিন্তু ছিল ওনার সঙ্গে। ক্লাস নিতে যাবেন, আমরা সবাই তখন ছাত্র, ওই হাউস 44 ওইটা তখন ওনার ঘরের মধ্যে ছিল, উনি রাখতেন মৃগী রোগের ওষুধ। তো হঠাৎ দেখলেন বয়স্ক মানুষ এসছেন, দাঁড়িয়ে বললেন কি ব্যাপার, না তার মেয়ে ছেলের এরকম রোগী, লোকে বলেছে অসীম চ্যাটার্জির কাছে গেলে ওষুধ পায়। তখন ওই হাওড়া স্ট্রিটে দাঁড়িয়ে, এই সায়েন্স কলেজের সামনে দাঁড়িয়ে ওই সিসিআরএস মানে ওই কোথায় আয়ুষ 44 পাওয়া যায় সেই ঠিকানাটা জানলেও তিনি খুঁজে পাবেন, কিন্তু অসীম চ্যাটার্জির নাম বললে সবাই দেখিয়ে দেবে কোন ঘরে থাকে। তো উনি সোজা অসীম চ্যাটার্জি ঘরে চলে আসতেন। এবার যা হয়, তার যে বেয়ারা তাকে বলতেন যে ক্লাস তো আছে, তখন অসীম চ্যাটার্জি বলতেন না শুনুন, বসে তাকে 5 মিনিট সময় দিলেন, প্রথমে জেনে নিলেন, তারপর আমাকে ডেকে বললেন ওষুধটা বার করে দাও, কোথায় আছে বললেন, আমি সেখান থেকে বার করে দিলাম, ওষুধটা বুঝিয়ে দিলেন কি করে খেতে হবে। পরে এরপরে উনি ক্লাসে গেলেন, যে বেয়ারা তাকে বলে গেলেন যেন ওদেরকে চা খাওয়ানো হয়, এবং তারপরে তাকে বলে গেলেন চা খাওয়ার পরে ওকে যেন ওই জায়গাটা পৌঁছে দেওয়া হয় যেন ভবিষ্যতে উনি ওখান থেকে ওষুধটা নিতে পারেন। জীবনের শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে ডুবে থাকতে পারি, এ আমার অন্তরের বাসনা। এটা ছিল ওনার সেই বাক্যটা, কিন্তু ওনার জীবনের সার্থক হয়েছে বা ওনার এই বাসনাটা পূর্ণ হয়েছিল।